আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং অধীর আগ্রহে বসে আছেন সারা বাংলার প্রান্তে প্রান্তে সকল মুক্তিকামী জনসাধারণ, ছাত্র সমাজ একটি সুষ্ঠু এবং সাম্য যথাযথভাবে শিক্ষার্থী সমাজ রক্ত দিয়ে যে সরকার, যে জনসমাজের সরকার, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং দেশ গঠনে যে সরকার প্রত্যাশা করেছেন, সেই সরকারের ঘোষণার জন্য, আনুষ্ঠানিক ঘোষণার জন্য আশা করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সবাই অপেক্ষায় আছেন। আমি আজকে আলোকপাত করব খুব ছোট্ট করে, যদিও আমাদের আজকের কর্মসূচি রয়েছে। যেহেতু বাংলাদেশ পুলিশ প্রশাসন তাদের সহকর্মীদের হত্যার সুষ্ঠু বিচার এবং তদন্ত ব্যতীত তারা কাজে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আনুষ্ঠানিক সরকারের অনুপস্থিতিতে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। সেই হিসাবে ভূমিকা স্বরূপ আমি কয়েকটা প্রথমেই কথা বলতে চাই আজকে মূল বিষয়ের আগে। গত রাতে কেন্দ্রীয় সমন্বয়ক এবং বিশিষ্ট নাগরিকদের সাথে আগামী সরকার গঠনের যে বৈঠক হচ্ছে, বৈঠকের মধ্যে তিন বাহিনীর প্রধান এবং বিশিষ্টজনেরা অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, সুস্পষ্ট ভাষায় বর্তমান ছাত্র সমাজের আন্দোলন পরবর্তী যে দায়িত্ব এবং যে কর্তব্য সারা দেশে পালন করতেছে তার প্রশংসা করেছে। তার এক নম্বর কারণ হচ্ছে, যখন আওয়ামী হায়েনা দল রাষ্ট্র থেকে কোনো কিছু পাওয়ার আশ্বাস ছেড়ে দিয়েছে, তখন সর্বশেষ তারা লুটতারাজ চালিয়েছে। সর্বপ্রথম সংখ্যালঘু যারা রয়েছে, যারা সমাজের মধ্যে কিছুটা পিছিয়ে আছে, যদিও এটার মধ্যে মতভেদ রয়েছে, আমরা সংখ্যালঘু নামে কাউকে চিনি না, আমরা সবাই বাংলাদেশি হিসাবে জানি। এই ধরনের সাম্য এবং এবং সমান আওয়াজ তোলা হচ্ছে, সেই দিকে আমি যাচ্ছি না। মন্দির, উপাসনালয়, সংখ্যালঘু, বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য ছাত্র সমাজ দেশের প্রান্তে প্রান্তে টিম করে, প্রান্তে প্রান্তে দল করে তারা এর সংরক্ষণ করার জন্য, নিরাপত্তা প্রদানের জন্য কাজ করেছে। তার মধ্যে থেকে আমি কয়েকটা ঘোষণা দিই। যেমন বাংলাদেশের সর্বজন নিবেদিত আমাদের স্কলার, ইসলামিক স্কলার আল্লামা শেখ আহমদুল্লাহ বলেছেন, যমুনা চ্যানেলের মধ্যে এসেছেন, মাইকে ঘোষণা দিয়ে দিয়ে হিন্দু, বৌদ্ধ বা সংখ্যালঘুর যারা উপাসনালয় আছে, মন্দির রয়েছে, সেগুলো সংরক্ষণের জন্য, নিরাপত্তা প্রদানের জন্য মসজিদের মাইকে ঘোষণা প্রদান করুন। আমির হেফাজত বারবার ঘোষণা করেছেন, ইসলামের কোনো জায়গার মধ্যেই হিন্দুদের উপর, ভিন্ন ধর্মাবলম্বীদের উপর, ভিন্ন বিশ্বাসীদের উপর হামলা করা, জানমালের ক্ষতি করা, সম্পদ লুণ্ঠন করা, লুটতরাজ করার কোনো অধিকার দেই নাই। এবং পাশাপাশি দ্বিতীয় যে বিষয়ের জন্য প্রশংসিত হয়েছেন, রক্ত দেওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে আহত। আমার পরিচয়ের মধ্যে অনেক ছাত্র ভাই দেখেছি যারা যখন সময় অনুকূলে হয়তো পারিবারিক সীমাবদ্ধতার কারণে, যখন পুলিশের অনেক দরকাপড় পাকড়াও চলতেছে, বাসা বাসায় রেড চলতেছে, এবং যখন আওয়ামী সন্ত্রাসী হায়না দল, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীদের ভাড়া করা জায়গায় জায়গায় সন্ত্রাসী, যাদেরকে গত 15 বছর ধরে টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, সমর্থন দিয়ে ফুসিয়ে রেখে যারা কাজ করেছে, তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে নিউ মার্কেটে যে বিভৎসভাবে আক্রমণ করেছে, তা আসলে ভাষায় প্রকাশ করার নাই। সেই সংগ্রামের ইতিহাস এবং অভিজ্ঞতা অন্য দিন তুলে ধরব। আজকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, বর্তমান পুলিশ প্রশাসন যেহেতু ট্রাফিক প্রশাসন নেই, আমরা ট্রাফিক ব্যবস্থার কর্মসূচি নিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ যে ভূমিকা পালন করেছে, এর আগে বাংলাদেশের স্কুল ছাত্রদের সেই নজির ইতিহাস রয়েছে, সোনালী ইতিহাস রয়েছে। তৃতীয়, বিএনপি এবং জামাত শিবির তারা ক্ষমতার বাহিরে থাকার কারণে তাদের যে রাগ এবং ক্ষোভ রয়েছে, সেগুলো এক ফসিত্ব রূপ ধারণ করেছে। তারা জায়গায় জায়গায় দখল, তারা জায়গায় জায়গায় শাসন প্রতিষ্ঠাতা, এবং তারা জায়গায় জায়গায়
নিরহ মানুষদের উপর অত্যাচার এবং অন্যরকম এক ভয়ানক রূপ ধারণ করেছে, তাদেরকে রুখে দেওয়ার জন্যে, তাদেরকে শান্ত করার জন্যে এবং তাদেরকে সতর্ক করার জন্য ছাত্র সমাজ কাজ করেছে। এই তিনটি কাজ আন্দোলন পরবর্তী ছাত্র সমাজ রক্ত দেওয়ার পরে এই তিনটি কাজ যথাযথভাবে অন্তঃস্থল থেকে দায়িত্ব পালন করেছে। আজকে যে বিষয়টা আমি বলতে চাইব, কেন আমরা সেনা শাসন চাই না। সেনা শাসন হচ্ছে প্রথমত হচ্ছে আমরা জানি এটা বিংশ শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেনা শাসনের সংস্কৃতিতে চালু হয়েছে। সর্বপ্রথম জার্মানিতে নাজিস্ট যে পার্টি বলা হয় হিটলারের মাধ্যমে, দ্বিতীয়ত দেখা যায় স্টালিন রিজিম যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে। এই জিনিসটা বলা আমরা জানি যে একটি দেশের সবচাইতে সুশৃঙ্খল, সবচাইতে নিয়মতান্ত্রিক এবং দক্ষতায়, প্রশিক্ষণে, পেশাদারিত্বে সবচাইতে অগ্রগামী থাকে সেনাবাহিনী। এবং রাষ্ট্র যখন তার পথ হারায়, গণতন্ত্র হারায়, মানুষ যখন বাক স্বাধীনতা হারায়, যখন অর্থনৈতিক বিপর্যয় ঘটে, মন্দা ঘটে, তখন সেনাবাহিনীর উপর ভরসা করে সবাই। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের 15 বছরের লুটতারাজের পরেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, ছাত্র জনতা আন্দোলন কখনো সেনা শাসন চায় নাই। তার পেছনে সবচাইতে যে বড় কারণগুলো, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটা দেশের তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে, রাষ্ট্রগুলোর সেনাবাহিনী তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর দুর্বলতাকে পুঁজি করে তারা বিভিন্ন সময় সেনা শাসন প্রতিষ্ঠা করেছে। আমরা পাকিস্তান আমলে আমরা দেখি আইয়ুব খানের যে মিলিটারি ল রিজিম দেখি, এবং ইয়াহিয়া খানের দেখি, এবং বাংলাদেশে এরশাদের দেখি। কিন্তু এগুলোর ক্ষতিকারক দিকগুলো মারাত্মক এবং জাতি বিধ্বংসী, শিক্ষা বিধ্বংসী এবং সংস্কৃতি বিধ্বংসী। এবং এই সামরিক শাসনের যে ক্ষতি দিকগুলো রয়েছে সেগুলো আজকের এই আলোচনা আমি এখানে শেষ করব। যেমন আমি প্রথমেই বলবো সামরিক শাসন কাকে বলে। সাধারণত বেসামরিক কাজগুলোর মধ্যে যখন সেনারা দায়িত্ব গ্রহণ করে, অর্থাৎ যে কাজগুলো বেসামরিক মানুষ করবে, নিরস্ত্র মানুষ করবে, সেই কাজগুলো যখন সেনাবাহিনীর সশস্ত্র সংগঠনের, সশস্ত্র প্রতিষ্ঠানের হাতে চলে যায়, সেটাকে সেনা শাসন বলা হয় সহজ বাংলায়। যদি সেনা শাসন একটা রাষ্ট্রের মধ্যে আসে, বিশেষত আমি বলবো তৃতীয় বিশ্বের যে গরিব, উন্নতশীল, যারা মেরুদণ্ডহীন, কোনো অর্থনৈতিকভাবে যারা পঙ্গু, যারা পরনির্ভরশীল, তারা রফতানির চেয়ে আমদানি নির্ভরশীল, সেই সমস্ত রাষ্ট্রে সেনারা দুর্বলতাকে পুঁজি করে বিভিন্ন সেনাবাহিনী সরকার প্রতিষ্ঠা করে থাকে। সরকার প্রতিষ্ঠার ক্ষতিকারক প্রথম দিকগুলো হচ্ছে রাজনৈতিক শূন্যতা, কোনো ধরনের রাজনৈতিক সংগঠন থেকে থাকে না। আমরা জানি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল দরকার হয়, রাজনৈতিক মিছিল মিটিংয়ের দরকার হয়, মত বিনিময়ের দরকার হয়, ভালো খারাপের দরকার হয়, জনপ্রতিনিধির দরকার হয়, ভোটাধিকারের দরকার হয়, এবং সমাজ উন্নয়নে সকল স্তরে, গ্রামে, থানায়, জেলায়, উপজেলায়, দেশে, সর্বোপরি সবখানে এক রাজনৈতিক একটা চিত্র থাকা লাগে। 2 নম্বর, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো থাকে, আমরা জানি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে মত বিনিময় করতে পারবে, কারো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে, এবং জবাবদিহিতার আওতায় আনা যাবে, কৈফিয়ত চাওয়া যাবে, এবং জনপ্রতিনিধির যে নিষ্ঠা এবং কর্মপদ্ধতি রয়েছে সেগুলো যথাযথভাবে হচ্ছে কিনা, এইরকম গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয় সেনা শাসনের মধ্যে। 3 নম্বর, যে আমরা রাজনৈতিক সকল দল মত নিষিদ্ধর পরে এবং সকল মিছিল মিটিং, মতবিনিময়, সাধারণ মানুষের বাক স্বাধীনতা এবং মৌলিক যে অধিকারগুলো রয়েছে, শিক্ষা, বাসস্থান, সব কিছু অবরুদ্ধ থাকে। সর্বশেষ যেটা বলবো, শিক্ষা এবং সংস্কৃতির কারণে সাধারণ মানুষ তার অধিকারের ব্যাপারে সতর্ক হয় এবং অন্যায়ের প্রতিবাদ করে থাকে এবং শিক্ষা উন্নয়নে কাজ করে এবং বাক স্বাধীনতা, মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, সম্পদের অধিকার সব কিছু নিয়ে কাজ করে থাকে।
কিন্তু সেনা শাসনের মধ্যে সেই মৌলিক অধিকারগুলো খর্ব হয়ে যায় এবং শিক্ষা এবং সংস্কৃতিকে রোধ করে দেয়। আমরা জানি আইয়ুব খানের শাসন আমলে একটা নীতি গ্রহণ করেছিলেন, নীতির নাম হচ্ছে শিক্ষা সংকোচন। শিক্ষা সংকোচন নীতির উদ্দেশ্যে কালো উদ্দেশ্য ছিল যাতে মানুষ যাতে শিক্ষিত হতে না পারে, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে না পারে, তাদের অন্যায়কে তুলে ধরতে না পারে, লিখতে না পারে, বলতে না পারে। সর্বশেষ আমি বলবো, সামরিক এবং বেসামরিক একটা রাষ্ট্র পরিচালিত হয় আমলা, যারা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করে থাকে। যখন সেনা শাসন হয়ে যায় তখন যে সচিবালয়গুলো থাকে, রাষ্ট্র পরিচালনার যেই প্রতিষ্ঠানগুলো থাকে, সেখানে সামরিক এবং বেসামরিক মানুষদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় এবং এই দ্বন্দ্বের ফলে রাষ্ট্রের যে স্বাভাবিক উন্নতি, রাষ্ট্রের যে স্বাভাবিক পরিচালনা পথহারা হয়ে যায় এবং একটা ক্রাইসিসে দাঁড় হয়ে যায়। এবং সর্বশেষ যেটা বলবো, গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগ সুপ্রিম অধিকার পাওয়ার হোল্ড করে থাকে, যেটা আওয়ামী সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে, বারবার ধ্বংস করেছে। তারা এমনভাবে অভিনয় করে, তারা এমনভাবে জনসাধারণের সামনে বক্তব্য দিয়ে থাকে যে প্রতিটা রায় যেন বিচারের নিজস্ব স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা চিন্তা থেকে এসেছে। কিন্তু প্রতিটা রাষ্ট্রের বড় বড় রায়, প্রতিটা রাষ্ট্রের বড় বড় অন্যায় রায় এই শেখ হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাশী সরকার নিজের বাসভবন থেকে ঘোষণা দিয়েছে। সেই জন্য সেনা শাসনের মধ্যে সর্বশেষ যে বড় ক্ষতি যেটা রয়েছে, বিচার বিভাগ স্বাধীন থাকে না। সেনাবাহিনী যখন যাকে মন চাই ন্যায় দিবে, যখন যাকে মন চাই অন্যায় করবে, যখন যাকে মন চাই জেলে পুরবে, যখন যাকে মন চাই জেল থেকে বের করবে। বিচার বিভাগ না থাকলে একটা দেশের গণতন্ত্র কখনো থাকতে পারে না। তাহলে বিচার বিভাগ, আমি সর্বশেষ আজকেই এখানে আলোচনা শেষ করব। সামরিক শাসনের জন্য যেই পরিচালিত হলে আমাদের যারা বেকার রয়েছে বাংলাদেশে, যারা নতুন ফ্রেশ গ্র্যাজুয়েট হয়েছে, যারা গ্র্যাজুয়েশনের উপরে চাকরি খুঁজে রয়েছে, লক্ষ লক্ষ তরুণ সমাজের চাকরি নিয়োগ বন্ধ হয়ে যাবে এবং স্বাভাবিক নিয়োগ বন্ধ হয়ে যাবে। সেনা শাসনের কুফলের মধ্যে সর্বশেষ সামারিটানে আমি আজকেই এখানে শেষ করব। প্রথম, গণতান্ত্রিক বাক স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে, রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাবে, মৌলিক অধিকার ধ্বংস হয়ে যাবে, শিক্ষা সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, অবরুদ্ধ করে রাখা হবে, প্রতিবাদ করা যাবে না এবং গবেষণা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এবং সামরিক বেসামরিক মানুষদের মধ্যে দ্বন্দ্ব লিপ্ত হবে। অবশেষে রাষ্ট্রটি এক সংকটময়, গভীর সংকটময় পরিস্থিতিতে পতিত হবে। আজকে এখানে শেষ করছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বাংলাদেশ, সবার প্রতি কৃতজ্ঞ, জনতার প্রতি কৃতজ্ঞ। আমি সর্বশেষ একটি কথা বলে এখানে শেষ করব। আমরা একটি স্বৈরাচারী দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আগামীতে আমরা কোনো দলকে, কোনো সরকারকে স্বৈরাচারী হতে দিব না। যদি স্বৈরাচারী হয়ে যায়, আজকের পরিণতি প্রয়োজনে আরও শহীদ হয়ে, আরও আন্দোলন করে, আরও সংগ্রাম করে এই সরকারকেও আমরা বিদায় করব। আমি অনুরোধ করব ভবিষ্যতের জন্য, বিএনপি সরকার আগামীতে যদি সরকার গঠন করে, আওয়ামী লীগের আজকের এই পরিস্থিতির জন্য, আওয়ামী লীগের আজকের এই ভয়াবহ পরিণতি যেন মনে রাখে এবং তাদের নেতাকর্মীদের এবং বাংলাদেশ জামাত শিবিরের নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে যেন ঘোষণা দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয়, কাউকে যেন ফসিত্যরূপে হত্যা করা না হয়, আইন হাতে তুলে না হয় এবং কারো ঘরবাড়ি হামলা করা না হয় এবং তাদেরকে সুষ্ঠু বিচারের জন্য তালিকা করে নিয়মতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে হোক, বিচার বিভাগে হোক, শান্তভাবে, সুষ্ঠুভাবে রাষ্ট্রের সম্পদ নষ্ট না করে যেভাবে বিচার করা দরকার, যেভাবে প্রতিবাদ করা দরকার, যেভাবে যা করা দরকার সরকার গঠনের পরবর্তী সময়ে যাতে করা হয়। ধন্যবাদ। ইনশাআল্লাহ ছাত্র সমাজের হাতে বৈষম্যমুক্ত ছাত্র সমাজ প্রতিষ্ঠা হবে এবং আগামী বাংলাদেশ ছাত্র সমাজের হবে, জনগণের হবে এবং ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামের এবং সহাবস্থানের হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।